মুখ্যমন্ত্রীর জনতার দরবার সল্টলেক বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি সল্টলেকের বিজেপি অফিসে জনতার দরবারে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আজ জনতার সঙ্গে কথা বলবেন, কথা শুনবেন শুভেন্দু অধিকারী। জনতার দরবারে অন স্পট সমাধানও হবে। কলকাতা থেকে কর্মসূচি তার শুরু। আরো একবার আপনাদের জানাই, সল্টলেকে বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, সল্টলেকের বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি পৌঁছেও গিয়েছেন। সরাসরি আজকে কথা শুনবেন শুভেন্দু অধিকারী। সুস্মিতা শোনা যাচ্ছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রথমবার জনতার দরবার কর্মসূচির সল্টলেক বিজেপি দপ্তর থেকে, এবং সেখানে কর্মী ছবিটা এই মুহূর্তে তুলে ধরছে আমার চিত্র সাংবাদিক কাঞ্চন। সেই মুহূর্তে কর্মী সমর্থক তারা আসছেন এবং তারা রীতিমতো তথ্য আকারে তুলে ধরেছেন, লিখেছেন তাদের যে সমস্যা, তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, পূর্বে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, সেগুলি কি সমস্যা, মূলত কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কোনো বাধার মুখে পড়ছেন কিনা, কিংবা সেই প্রকল্পের সুবিধা পেতে তাদেরকে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা, সেই সমস্ত সমস্যা তারা নথি বা তথ্য আকারে তুলে ধরছেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং মুখ্যমন্ত্রী সেগুলিকে নিচ্ছেন, পড়ে দেখছেন অবশ্যই। এবং ইতিমধ্যে সল্টলেক বিজেপি দপ্তরে একাধিক সরকারি কর্তা যারা মূলত এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়গুলি লক্ষ্য করেন বা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত, সেই সরকারি আধিকারিকদেরও ডাকা হচ্ছে এবং তাদের মাধ্যমে সমস্যা সমাধান করার যে চেষ্টা বা করার আশ্বাস সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং দিচ্ছেন। এবং এই জনতার দরবার কর্মসূচি সেটি 1 জুন থেকে পুরোদমে বা সরকারিভাবে শুরু হওয়ার কথা থাকলেও আজ দলীয় কার্যালয়, সল্টলেক বিজেপির দলীয় কার্যালয়, সেখানে একেবারেই সুস্মিতা একটু সঙ্গে থাকো, আমরা একটু সরাসরি সেই ছবি দর্শকদের দেখাচ্ছি। জনতার দরবার শুরু হয়েছে সল্টলেকে বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখছেন আজ মুখ্যমন্ত্রী জনতার দরবার সল্টলেকের বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু অধিকারী। আর এই জনতার দরবারে অন স্পট সমাধান। কলকাতা থেকে এই কর্মসূচি শুরু, জেলাতেও জনতার দরবারের পরিকল্পনা রয়েছে। প্লিজ, যেহেতু একটা নতুন সিস্টেম মানে জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সেটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। বাকি ওদের মনের কথা থাকতে পারে, অন ক্যামেরা বলতে চায় না। মুখ্যমন্ত্রীর কথাবার্তা বলার ক্ষেত্রেও অনেক আমার মানে লিমিটেশন আছে। প্লিজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার সরাসরি দেখছেন সল্টলেক বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু অধিকারী। শুরু হয়েছে জনতার দরবার। মুখ্যমন্ত্রী জনতার দরবার সল্টলেকের বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি জনতার সঙ্গে কথা বলবেন, কথা শুনবেন জনতার অভাব অভিযোগ শুভেন্দু অধিকারী, এবং জনতার দরবারে অন স্পট সমাধান। কলকাতা থেকে এই কর্মসূচি শুরু। সুস্মিতা রয়েছে, আরো একবার জানার চেষ্টা করব কি হচ্ছে সেখানে। অন দ্য স্পট সমাধান জনতার দরবারে শুভেন্দু অধিকারী শুরু হলো এই মুহূর্তে। কি ছবি সেখানকার, জনতারা যারা রয়েছেন কি অভাব অভিযোগ নিয়ে তারা এসেছেন, কি জানা যাচ্ছে? যারা সাধারণ মানুষ রয়েছেন তারা নিজেদের সমস্যার কথা বলছেন এখানে মুখ্যমন্ত্রী, এবং সেটা শুধুমাত্র বলছেন এমনটা নয়, মুখ্যমন্ত্রীর কাছে তারা তুলে ধরছেন তাদের লিখিত আকারে। এবং মূলত তারা যে সমস্ত মূল উদ্দেশ্য, যে কোনো সরকারি কর্মসূচি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি হোক কিংবা রাজ্য সরকারি কর্মসূচি, সুযোগ সুবিধা থেকে কোনো
সুযোগ সুবিধা পেতে কোনো সাধারণ মানুষ, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তিনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সেই সমস্যা সমাধান করতেই মূলত আজকের এই জনতার দরবার। এবং সেই জনতার দরবার কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে সল্টলেক বিজেপি দপ্তরের বিকালে, এবং অবশ্যই রেজিস্ট্রেশন মারফত ঢোকানো হচ্ছে কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকটি, এবং তাদের কাছে একটি ফর্ম দেওয়া হচ্ছে বা একটি পাতা দেওয়া হচ্ছে, যেখানে তারা লিখে একবারে নতুন আকারে সেটিকে সম্বলিত করে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরছে এবং তাদের সমস্যার কথা জানাচ্ছেন। অবশ্যই সেখানে সরকারি যে সমস্ত দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন, এবং তারা মূলত সেই সমস্যাগুলিকে নোট ডাউন করে সেগুলি সমস্যা সমাধানের চেষ্টা বা কিভাবে সেই সমস্যা সমাধান করা যায় সেই প্রচেষ্টাই করছেন। একেবারে সুস্মিতা, সেদিকে অবশ্যই নজর থাকবে পরবর্তীকালে আবারও। গণতন্ত্রে জনতাই শেষ কথা। জনতা চাইলে সিংহাসনে, না হলে পথে। বিপুল জনমত নিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সরাসরি সেই জনতার মাঝেই যেতে চান মুখ্যমন্ত্রী। নিজেই তাদের কথা শুনতে চান, বার্তা দিতে চান। জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনতার সামনে বসে তাদের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে শুরু হবে জনতার দরবার, তারপর জেলায় এই কর্মসূচি হতে পারে। জনতার দরবার হলো বিজেপির সিগনেচার কর্মসূচি। দিল্লি থেকে ওড়িশা, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, একাধিক বিজেপি শাসিত রাজ্যেই মুখ্যমন্ত্রীদের জনতার দরবার বসে, যেখানে জনতার অভিযোগ সরাসরি শোনেন মুখ্যমন্ত্রী। कहाँ पे? संत कबीर नगर में। जमीन आपकी है, इसको संत कबीर नगर में दो भाई, डेढ़ सबको। क्यों नहीं आपको सुनाई होगी? पता है क्या बात है? मुख्यमंत्री कथा शुणती कि दिव्यांग मान जो स्थिति बर्तमान এবার জনতার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই কর্মসূচি ইতিমধ্যেই চালু রয়েছে, আর এবার এ রাজ্যেও জনতার দরবার শুরু হতে চলেছে। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের অভাব অভিযোগ যাতে অন স্পট সমাধান করা যায়। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর আজ ফের ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়ে জনসংযোগ 63 নম্বর ওয়ার্ডে জনসংযোগে শুভেন্দু অধিকারী। আরো একবার আপনাদের জানাই, আজ ফের ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়ে জনসংযোগ 63 নম্বর ওয়ার্ডে জনসংযোগে শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময়। আর কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, আজ ভবানীপুর বিধানসভায় ফের জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ভবানীপুর বিধানসভা 3 নম্বর ওয়ার্ড থেকে তিনি এই জনসংযোগ কর্মসূচি মূলত ভবানীপুর বিধানসভার বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর তার প্রথম ভবানীপুর বিধানসভায় এই জনসংযোগ কর্মসূচি। তোমাকে জানিয়ে রাখি যে দেখেছো তুমি গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে গেছিলেন। নন্দীগ্রামের মানুষের পাশে তিনি আছেন সেই বার্তা দিতে নন্দীগ্রামে গেলেন। নন্দীগ্রামের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করলেন। নন্দীগ্রাম বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিলেও তিনি নন্দীগ্রামের মানুষের পাশে রয়েছেন সেই বার্তা দিতে তিনি গেছিলেন নন্দীগ্রাম। আর এবার ভবানীপুর বিধানসভায় তিনি জনসংযোগ করবেন। মূলত 63 নম্বর ওয়ার্ডের বর্ধমান মার্কেটের সামনে থেকে তিনি এই জনসংযোগ কর্মসূচি করবেন, এমনটাই কর্মসূচি চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি আজকে সন্ধ্যাতেও ভবানী ভবনে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও তো বৈঠক রয়েছে। সোমরাজ, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ সন্ধ্যাবেলায় ভবানী ভবনে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যে 7:30টার পর রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এই বৈঠক হবে। সম্প্রতি রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যখন তিনি বৈঠক করেছিলেন, এসপিসিপিদের সঙ্গেও যখন তিনি বৈঠক করেছিলেন, সেই সময় তিনি জানিয়েছিলেন যে তিনি ভবানী ভবনে যাবেন এবং ভবানী ভবনে গিয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজ সন্ধ্যে 7:30টার পর রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ভবানী ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরই প্রথম তিনি ভবানী ভবনে যেতে চলেছেন। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের তরফে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে
নিউজ 18 বাংলার খবরেই শিলমোহর, ইডির হাতে গ্রেপ্তার শান্তনু সিনহা বিশ্বাস। শুক্রবার তৃণমূল ঘনিষ্ঠ এই পুলিশ কর্তাকে নিয়ে পর্দা ফাঁস করে নিউজ 18 বাংলা। আদালতে ইডির দেওয়া নথিতেও সেই একই তথ্য। পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে শহর কলকাতায় যত প্রমোটিং হতো তার একটা অংশ শান্তনু সিনহা বিশ্বাসের কাছে যাওয়াটা মাস্ট ছিল। শান্তনুর যে শাসন চলতো সেটা ভয়ঙ্কর এবং সেটা একেবারে গায়ে কাটা দেওয়ার মতো। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। বৃহস্পতিবার ইডি গ্রেফতার করে তৃণমূল ঘনিষ্ঠ কলকাতা পুলিশের এই ডিসিকে। কতটা প্রভাবশালী শান্তনু সিনহা বিশ্বাস, কি কি সুযোগ সুবিধা নিয়েছেন, শুক্রবার পর্দা ফাঁস করে নিউজ 18 বাংলা। বিভিন্ন জায়গায় অবৈধ কল সেন্টার যেটা চলে এবং তারপর সেখানে যখন রেড হয় সেই রেডেরও একটা পয়সা বা তাদের সঙ্গে যে সেটিং হয় সেখানেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের টাকা যেত। এবার নিউজ 18 বাংলার এই খবরেই শিলমোহর দিল ইডি। এনফোর্সমেন্ট ক্রাইম ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর দায়ের করে তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার শান্তনু সিনহা বিশ্বাসকে হেফাজতে চেয়ে আদালতে ইসিআইআর সহ একাধিক নথি জমা দেয় ইডি। তাতে দাবি করা হয়েছে শান্তনু ও তার পরিবারের সদস্যদের দামি উপহার পাঠাতেন জয় কামদার। উপহারের মধ্যে কোটি টাকা মূল্যের একটি ঘড়ির সন্ধান পেয়েছে ইডি। শুক্রবার নিউজ 18 বাংলা দেখিয়েছিল জমি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া ব্যবসায়ী জয় কামদার শান্তনু এবং শান্তনু স্ত্রীকে দামি উপহার দিতেন। শান্তনুকে কোটি টাকা মূল্যের একটি ঘড়িও উপহার দেন। আদালতে ইডির দেওয়া নথিতে বলা হয়েছে শান্তনুর প্রভাব খাটিয়ে জমি দখল এবং বেআইনি নির্মাণ করতেন জয় কামদার। বিনিময়ে শান্তনু সিনহা বিশ্বাসকে টাকা দিতেন ধৃত ব্যবসায়ী। শান্তনু ও জয় কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এর প্রমাণ মিলেছে। জয় কামদারের ফোনে একাধিক নম্বর শান্তনু দা, শান্তনু স্যার নামেই সেভ করা। ইডির দাবি এই নম্বরগুলি শান্তনু সিনহা বিশ্বাসের। জয় কামদারের ডায়েরিতেও শান্তনু দা নামে একাধিক নোট ও লেনদেনের হিসেব লেখা রয়েছে। শুক্রবারই নিউজ 18 বাংলা জানায় একাধিক থানার ওসিদের উপর প্রভাব ছিল শান্তনুর। ওই ওসিদের সামনে রেখেই চলতো জমি সংক্রান্ত বিভিন্ন ডিল। এমনকি এই প্রভাব এতটাই ছিল যে কনস্টেবল থেকে ওসি কোথায় কার পোস্টিং হবে তাও ঠিক করে দিতেন শান্তনু সিনহা বিশ্বাস। এমন এক সময় হয়েছে যে একটি অর্ডার বাইরে আসে পুলিশ পোস্টিং এর, তারপরে সেই অর্ডারকে চেঞ্জ করতে হয় কারণ সেই অর্ডারের পোস্টিং শান্তনু সিনহা বিশ্বাসের পছন্দ ছিল না। ঠিক একই কথা রয়েছে ইডির আদালতে দেওয়া নথিতে। তাতে বলা হয়েছে দীর্ঘদিন কালীঘাট থানার ওসি ছিলেন, পরে ডিসি এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তা হন শান্তনু সিনহা বিশ্বাস। পুলিশের নানা পদে কার কোথায় পোস্টিং হবে সেটা ঠিক করে দিতেন এই শান্তনু। শুধু এগুলিই নয়, আদালতে ইডির দেওয়া নথিতে রয়েছে বিস্ফোরক তথ্য। মুর্শিদাবাদের কান্দির 8 নম্বর ওয়ার্ডের জেমো বিশ্বাস পাড়া, এখানে 15 কাঠা জমির উপর প্রাসাদের মতো এই বাড়িটি শান্তনু সিনহা বিশ্বাসের। এই পৈতৃক বাড়ি সংস্কারের জন্য সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজ নামের একটি সংস্থাকে 2.5 কোটি টাকা দেন শান্তনু। সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজের মালিক দাউদ শেখ, তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠান শান্তনু। তদন্তকারীদের অনুমান বেআইনিভাবে তোলা বিপুল টাকাই বাড়ি সংস্কারে খরচ করেন শান্তনু। এই সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজের মালিক দাউদ শেখকেও তলব করে ইডি। তারপর থেকে তিনি বেপাত্তা। কোটি কোটি টাকার জমি কেলেঙ্কারি মামলা, তাতে অভিযুক্ত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। একাধিকবার ইডি হাজিরা এড়ানোর পর বৃহস্পতিবার ইডি দফতরে যান। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। 28 মে পর্যন্ত ইডি হেফাজতে শান্তনু সিনহা বিশ্বাস। নিউজ 18 বাংলা। জমি জালিয়াতি মামলায় জয় কামদারকে জেরায় শান্তনু এবং জয়ের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন
এবং অন্য পুলিশ কর্মীদের সঙ্গেও লেনদেন নিয়ে প্রশ্ন। জয়ের বাড়িতে উদ্ধার হওয়া ডায়েরি নিয়েও জেরা, ফোনে পাওয়া মেসেজ নিয়েও জেরা ইডির। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা ইডির। জমি জালিয়াতি মামলায় জয় কামদারকে জেরায় শান্তনু এবং জয়ের আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন। অন্য পুলিশ কর্মীদের সঙ্গেও লেনদেন নিয়ে প্রশ্ন। জয়ের বাড়িতে উদ্ধার হওয়ার ডায়েরি নিয়ে জেরা এবং ফোনে পাওয়া মেসেজ নিয়েও জেরা ইডির। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা ইডির। বিধায়ক বাবার প্রাসাদের পর এবার ছেলের হাতে অস্ত্র। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলেকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বিষ্ণুপুরে তৃণমূল বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডল ধৃত। বিধায়কের বাবার প্রাসাদের পর ছেলের হাতে অস্ত্র, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলেকে গ্রেফতার। আরো বিস্তারিত জানাবে অমিত, রয়েছে আমাদের সঙ্গে। অমিত, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলেকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। অর্ঘ্য মণ্ডল এবং অর্ঘ্য মণ্ডল ছাড়াও দিলীপ মণ্ডলের অত্যন্ত সহযোগী আরো 4 জন একসঙ্গে তারা পালিয়ে গিয়েছিলেন। সেই মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে দাবি, ফ্রেজারগঞ্জের কাছে একটি জায়গায় গা ঢাকা দিয়েছিলেন দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল এবং তার সঙ্গে আরো দিলীপ মণ্ডল ঘনিষ্ঠ আরো 4 জন, যাদের মধ্যে হাসান কাজীও রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে দিলীপ মণ্ডলের ছেলেকে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে তোমায় জানিয়ে রাখবো যে নির্বাচনী ফল ঘোষণার পর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য দেখা গিয়েছিল দিলীপ মণ্ডলকে এবং তার বিরুদ্ধে বিষ্ণুপুর থানাতে মামলা রুজু হয়েছিল এবং বিষ্ণুপুর থানা পুলিশ যখন গত সপ্তাহে অভিযান চালায়, তো বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন দিলীপ মণ্ডল এবং তারপর থেকে দিলীপ মণ্ডল বা তার পরিবারের তার সদস্য বলতে তার ছেলে এবং দিলীপ মণ্ডল ঘনিষ্ঠতার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজে গত কয়েকদিন ধরে অভিযান চালানো হয় রাজ্য পুলিশের তরফে। সেক্ষেত্রে দিলীপ মণ্ডল অধরা থাকলেও দিলীপ মণ্ডলের ছেলেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দিলীপ মণ্ডলের ছেলে ছাড়াও দিলীপ ঘনিষ্ঠ আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। একেবারে ধন্যবাদ। অস্ত্রসহ জালে বিধায়ক পুত্র আর তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পুলিশ। বিজয় মিছিল থেকে তৃণমূল বিধায়কের হুমকি। গত বৃহস্পতিবারই তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ পৈলানে তৃণমূল বিধায়কের 2 প্রাসাদে অভিযান চালায়। পুলিশের অভিযানের পরই বিধায়কের খোঁজ আর নেই। বিশাল বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, কিছুই বাদ নেই। দেখলে মনে হতেই পারে এটা কোনো রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, বাড়ি। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়ি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। এই দেখুন, 50 মিটারের মধ্যে তৃণমূল বিধায়কের আরেকটি বাড়ি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার সাত সকালে তার খোঁজে তল্লাশিতে যায় পুলিশ পৈলানে তার এই বাগান বাড়িতে। অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ, বিষ্ণুপুর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটেও বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দিলীপ মণ্ডল। 11ই মে বিজয় মিছিল করেন। সেখান থেকে তৃণমূল বিধায়ক হুমকি দেন, এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে পেটে পাতুল দেখ, সব গাড়ি মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এভাবে হুমকি দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরেই বৃহস্পতিবার সকাল সকাল দিলীপ মণ্ডলের খোঁজে তার বাগান বাড়িতে তল্লাশি শুরু। 3 তলা বাগান বাড়িটা দেখুন,
নামে বাড়ি, এ তো একেবারে রাজপ্রাসাদ। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে বিরাট সুইমিং পুল, ডান দিকে বড় একটা বাগান, বাগানে ফোয়ারা, দামি দামি মূর্তি। তৃণমূল বিধায়কের এমনই দাপট যে তার বাগানে বাঘে হরিণে জল খায়। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির ভেতরে পুলিশের তল্লাশি অভিযান। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি বড় লন। যে কোনো 3 স্টার 5 স্টার যে রিসর্ট, সেই রিসর্টকে হার মানাবে এই বাগান বাড়ি। পাশে রয়েছে এরকম কিছু বিদেশি পাখি, এবং বিদেশি পাখির পাশেই রয়েছে বেশ কিছু এক্সোস্টিক যে মূর্তি, অর্থাৎ বিদেশি যে মূর্তি, সেই মূর্তি রাখা রয়েছে। বাড়ির বাইরে দাঁড় করানো একের পর এক গাড়ি। বাগানের একদিকে গুহা, ভিতরে স্টোর রুম। তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যাকাও। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলের দাবি এটা নাকি তাদের পৈতৃক বাড়ি। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর হয়ে বিধানসভায় গেছিল, তখন পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে। তৃণমূল বিধায়কের ছেলের দাবি এটা তাদের পৈতৃক বাড়ি, কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে অন্যদের মুখে। তার এই প্রপার্টি দেখে বুঝতে পারা যাচ্ছে এটা কখনো বৈধ সম্পত্তি হতে পারে না, এবং আমি দাবি করব যে এই সম্পত্তির উপযুক্ত তদন্ত হোক। এই বাগান বাড়ি থেকে কিছুটা এগোলেই দিলীপ মণ্ডলের আরেকটি বাড়ি, এটাও আরেকটা প্রাসাদ। এই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার প্রমোটিং এর ব্যবসা। 1998 সালে বিষ্ণুপুরে কুলেরদাড়ি পঞ্চায়েতের উপপ্রধান হন। 2001 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার বিষ্ণুপুরের বিধায়ক। 2006 সালে হেরে যান। 2011 থেকে টানা 4 বার তৃণমূল বিধায়ক। 2021 সালে পরিবহন প্রতিমন্ত্রী হন। বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নেন দিলীপ মণ্ডল। তৃণমূলের বিধায়কের বাগানবাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9:04 নাগাদ বাগানবাড়ির পিছন দিক দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। 9:15 থেকে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ফোন বন্ধ। নিউজ 18 বাংলা।